স্যার, দিল্লি নির্বাচনের ফলাফল নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর চর্চা যে বাংলাতেও এমন কিছু হতে পারে, কারণ দিল্লির যে দলকে সরিয়ে বিজেপি ক্ষমতায় এলো তাও একটি আঞ্চলিক দল, বাংলার ক্ষেত্রেও একেবারে ক্ষমতায় আসীন রয়েছে আঞ্চলিক দল। বিজেপি কি পারবে তৃণমূলকে সরিয়ে বাংলাতেও ক্ষমতা দখল করতে? সিরিয়াস আলোচনায় ঢোকার আগে না একটু মজার কথা বলি। সেটা হচ্ছে পুরাণে একটা গল্প আছে, ভস্মাসুরের গল্প। ও শিবের কাছ থেকে বর পেয়েছিল, যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যায়। তো সবাই ভয় পেত, দেখলেই সবাই ছুটে পালাতো একে। তো সবাইকে ধরতো, মাথায় হাত দিয়ে ভস্ম করে দেবে লোকের কাছ থেকে। তো এখনকার তোলাবাজি, তখনও তোলাবাজি হয়তো ছিল পুরাণ যুগে, দৈত্যরা হয়তো তার কাছ থেকে জোর করে কেড়ে নিত, নইলে ভস্ম করে দেবে। তো একদিন তাড়া করেছে কাকে যেন ভস্ম করবে, তো শিবের কাছে পৌঁছেছে, দিয়ে বলছে যে তোমার মাথায় হাত দিয়ে ভস্ম করবো। শিবে বলে আগে নিজের মাথায় হাত দিয়ে দেখো সত্যি ভস্ম করবো হয় কিনা। নিজের মাথায় হাত দিলেও ভস্ম হয়ে গেল। তো এই আধুনিক ভস্মাসুর হচ্ছে তৃণমূল কংগ্রেস। ও যাকে ছুটছে সে ভস্ম হয়ে যাচ্ছে। দেখো গিয়ে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের হয়ে প্রচারে গেল, পুরো শেষ। মানে দলটা তো শেষ হলো, অরবিন্দ কেজরিওয়াল, তারপরে সেকেন্ড ইন কমান্ড যে ছিল আমাদের কি যেন নাম, মনীষ সিসোদিয়া, সব একধার থেকে খতম। বাকি আছে নিজেকে নিজে ধ্বংস করা। 2026-এ নিজের মাথায় হাত দেবে, নিজেই ধ্বংস হবে। পুরাণের শিক্ষা এটাই। এবার একটু জোকস আপার সিরিয়াসলি বলি, সেটা হচ্ছে যে দিল্লিতে যেটা ঘটেছে, খুব সিরিয়াসলি, আমি বিজেপি ডেফিনেটলি একজন মুখপাত্র, কিন্তু আমি তো রাষ্ট্রবিজ্ঞানের উত্থাপনা করছি গত প্রায় 37-38 বছর ধরে। তো আমি সেই ভাবনা থেকে বলি, এবার দিল্লি নির্বাচন না একটা নতুন ট্রেন্ড তৈরি করবে ভারতীয় রাজনীতিতে। এই যে এমন কিছু রাজনৈতিক দল যাদের কোনো মতাদর্শ নেই, নো ইডিওলজি পার্টি, অর্থাৎ মতাদর্শের দরকার নেই, আমরা কিছু কর্মসূচি নিয়ে যাব, তাতেই জিতে যাব। ইনিশিয়ালি সাফল্য পেয়েছিল, এর আগের নির্বাচনে 67টা আসন পেয়েছিল। গতবারে বিজেপি 3টে পেয়েছিল, গতবারে যে 8টা আসন পেয়েছিল। তার আগের বার তো 67, তার আগের বারে আবার কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করেছিল। এই দলগুলোর সমস্যা হচ্ছে এরা যার সঙ্গে খুশি যেতে পারে। এই অরবিন্দ কেজরিওয়াল উত্থান ঘটেছিল এর আন্না হাজারে আন্দোলন দিয়ে। মূল আন্দোলনটা ছিল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে। সেই অরবিন্দ কেজরিওয়াল অন্তত 9 মাসের জন্য কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে এই দিল্লিতে তো ক্ষমতায় ছিল, তো মুখ্যমন্ত্রী হয়েছিল। তো ন্যাচারালি এদের লক্ষ্য একটাই, ও ইডিওলজির কোনো প্রয়োজন নেই, কর্মসূচিতে দল চলবে। কিন্তু বেশি সত্যিই কি দল চলে? এই যে দলটা হারলো, এর ইম্প্যাক্ট দেখবে আগামী 6 মাসে কি হয় এই মানে আম আদমি পার্টির ওপর। পাঞ্জাবে সরকার আদৌ টেকাতে পারবে কিনা, দিল্লিতে মিউনিসিপ্যালিটি টেকাতে পারবে না, কারণ কেউ থাকবে না, ওর সঙ্গে পালাবে। লোকে দলে থাকে কেন? মতাদর্শের জন্য। আমি তীব্র বাম বিরোধী, আমি বামেদের একদম সহ্য করতে পারি না। বিশেষত সিপিএম মতো আধার ক্যান্সার বাম দল, খিচুড়ি বাম, যারা তারা কিছুটা মার্কস, কিছুটা লেনিন, কিছুটা সে নিয়ে একটা খিচুড়ি বানিয়েছে, ক্ষমতা কেন্দ্রিক একটা হিংস্র রাজনৈতিক দল। তাকে সমর্থনের কোনো কারণ নেই। কিন্তু এখনো দেখবে সিপিএম হোক, সিপিআই হোক, 2-4টে লোক ঠিক দলটা করে। এখনো সিপিএম দেখবে ডাকলে কিছু লোক চলে আসে, কিছু লোক অল্প, কিন্তু কিছু লোক আসে, হয়তো থাকবে আগামী দিনেও। নকশাল, ওরা জীবনে ক্ষমতায় আসবে না জানে, এসিবিসি ওরা জীবনে জানে এই সিস্টেমে ওরা ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু তারপরে তো কিছু লোক আসে। এই দলগুলো সমস্যা হচ্ছে যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিন শেষ, কিচ্ছু থাকবে না, একদম বংশে বাতি দেওয়ার লোক থাকবে না। সেই ফেজ হয়তো কেজরিওয়ালে শুরু হয়েছে, সেই ফেজ কিন্তু তৃণমূলে শুরু হবে, কারণ এটাও সে নো আইডিওলজি পার্টি। এর লক্ষ্য ছিল একটাই, যেভাবেই হোক সিপিএমকে ক্ষমতা থেকে সরাবে। সবাই সেই সময় মদত দিয়েছে। আমরা সাধারণ মানুষ, আমি তখন সাধারণ মানুষ, আমি এই টেলিভিশন কিছু প্রোগ্রাম করতাম, তার বিরুদ্ধে কিছু করতাম না। আমরাও আমার মতো মানুষও রাস্তায় নেমেছে, কারণ আমাদের লক্ষ্য ছিল সিপিএম সরে যাক, কারণ সিপিএমকে সহ্য করা যাচ্ছে না। তারপরে দেখা গেল সেই দল ক্ষমতায় আসার পরে ভয়াবহতার এক চরম নিদর্শন রেখে দিল। ফলে অরবিন্দ কেজরিওয়ালও তাই, ও নিজে কংগ্রেস বিরোধী আন্দোলন থেকে উঠে এসছে, সেই কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স, নিজে একটা হিন্দুত্বের ভাবমূর্তি তৈরি করছে। আবার গিয়ে বলছে এই নরেন্দ্র মোদী নাকি দেশটাকে ধ্বংস করে দেবে আদানি আম্বানিদের। এই আমার কাছে কাগজ, কিছু কাগজ দেখায়নি। বারাণসী চলে গেল, মোদীর বিরুদ্ধে দাঁড়াবে, তারপর হেরে ভূত হয়ে গেল, তারপর আবার এখানে ফিরে এলো। এইরকম চঞ্চল মস্তিষ্ক রাজনৈতিক নেতৃত্বের পতন অবশ্যম্ভাবী ছিল। পশ্চিমবাংলার যারা রাজনীতি চালায় শীর্ষ থেকে একদম তলা অব্দি, তারাও একই ধাতুতে করা চঞ্চল মস্তিষ্ক, কোনো ইডিওলজি নেই, কিচ্ছু নেই। এই দলটি ক্ষমতা থেকে যেদিন যাবে, তবু আমি বলবো হয়তো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার কিছু লোক থাকবে, কিচ্ছু থাকবে না, এই দলটা একেবারে মানে শেষ হয়ে যাবে। ফলে আগে লাইনটা শেষ করি,
2026-এ একটা বিরাট পরিবর্তনের মুখে বাংলা দাঁড়িয়ে আছে, কারণ দিল্লি দেখিয়ে দিয়েছে যে 27-28 বছর পরে তারা বিজেপিকে এইরকম মেজরিটি দিয়ে ফেরত এনেছে। দেখো চারদিক তুমি দেখো, উড়িষ্যা বিজেপি এসে গেছে, বিহারে বিজেপি আছে, তুমি সিকিমে দেখো বিজেপির সঙ্গে জোট বাঁধা দল তারা ক্ষমতায় আছে, উত্তরপ্রদেশ বিজেপি, মধ্যপ্রদেশ বিজেপি, অন্ধ্রপ্রদেশে যে রয়েছে সেও বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করা, তার সঙ্গে বিজেপি ক্ষমতায় রয়েছে। তুমি ওদিকে যাও হরিয়ানা বিজেপি, কোথায় বিজেপি নেই? মহারাষ্ট্র বিজেপি, গুজরাট বিজেপি, কর্ণাটকে বিজেপি নিশ্চিত ক্ষমতায় নেই, কিন্তু বিজেপির অত্যন্ত পাওয়ারফুল শক্তি, মানে গোটা ভারতবর্ষ গেরুয়া। তো সেখানে পশ্চিমবাংলার মতো একটা সীমান্তবর্তী রাষ্ট্র, এইরকম একটা দল অত্যন্ত বিপজ্জনক, যারা নিজের স্বার্থে এখানে যাকে খুশি দরকার হলে শয়তানের সঙ্গে অ্যালায়েন্স করবে, এই দলকে ক্ষমতায় রাখার কোনো কারণ নেই। আমার ধারণা বাঙালি এবার বুঝতে পারবে 2026-এ এই দলটাকে ক্ষমতা থেকে একদম একদম বিষের শিকড়কে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। স্যার, আপের সঙ্গে কি তৃণমূলের সত্যিই তুলনা করা যায়? কারণ মানে দিল্লিতে আসন সংখ্যা কতটা? মাত্র 70টা। সেখানে বাংলায় আসন সংখ্যা 292টা, এবং যে মুসলিম ভোটের পার্সেন্টেজটাও তো বেশি। আমরা এখানে জানি যে মমতা ব্যানার্জি নাকি মহিলা ভোট এবং মুসলিম ভোটে যেতে, এটা আপনারাও বলে থাকেন বিশ্লেষকরা। তারপরেও কেন আপনার মনে হয় যে দিল্লির মতো এখানে একই ফর্মুলায় ভোটটা হবে? আপের সঙ্গে তৃণমূলের আমি মিলটা কোথায় আলোচনা করেছি, পার্থক্য তুমি যা বলে একদম ঠিকই বলেছো, মিল তো রয়েছে। আমি তো বললাম আপ একটা নো ইডিওলজি পার্টি, তৃণমূল একটা নো ইডিওলজি পার্টি। ওটা একটা মতাদর্শের মানে কর্মসূচির ভিত্তিতে চলে, এরাও একটা কর্মসূচির ভিত্তিতে চলে। সেই কর্মসূচির ক্রাইসিস হলে সমস্যা হয়। আপের ক্ষেত্রে সমস্যা হয়েছিল, এদের ক্ষেত্রে সমস্যা হয়েছে। পার্থক্যের একটা জায়গা আছে। পার্থক্যটা কি? তৃণমূল কংগ্রেসটা অ্যাবসলিউটলি একটা লুম্পেনাইজড পার্টি, লুম্পেন বাহিনী, ক্রিমিনাল বাহিনী ছত্রে ছত্রে প্রতিটি স্তরে লুকিয়ে আছে। তারা ক্ষমতার জন্য যে কোনো জায়গায় চলে যেতে পারে, যে কোনো লেভেলে। তোমার গলা কেটে দিতে পারে, আমার গলা কেটে দিতে পারে, যাকে পারবে শেষ করে দিতে পারে। আপ সেটা করেনি। দিল্লিতেই যে নির্বাচন হলো, আরে আপ হেরে গেছে, আমরা জিতেছি, কিন্তু আমি মনে করি বিজয় মানুষকে বিনয়ী করে। তাই আমি বিনয়ের সঙ্গেই বলছি যে বুথ দখল করেছে, সে অভিযোগ তো আমরাও করিনি। দু একটা ছোটখাটো গোলমাল মারপিট একটু দেখাদেখি হয়েছে, এর বেশি কিচ্ছু হয়নি, ঠিকঠাক ভোটই হয়েছে। এখানে এরকম হয় কেন? এখানে পঞ্চায়েত নির্বাচনে এতগুলো মানুষ মরে গেল কেন? এখানে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন হলে এই হয় কেন? এখানে 2021-এর নির্বাচনে প্রায় প্রত্যক্ষভাবে 60 জন কর্মীকে মেরে ফেলা হয়েছে, আবার পরোক্ষভাবে যদি দেখি প্রচুর মানুষ, আমাদের প্রার্থী মারা গেছেন দক্ষিণ 24 পরগনায়, সেদিন মার খেয়েছিলেন, পরে মারা গেছেন হসপিটালে, রিটায়ার্ড মানে আর্মি মানুষ। কারণ একটাই, এরা জানে যে ক্ষমতা ধরে রাখতে গেলে এদের মানে ক্ষমতায় থাকতে গেলে যেভাবে হোক বাই হুক অর ক্রুক ক্ষমতা ধরে রাখতে হবে, আদারওয়াইজ এরা কিন্তু শেষ হয়ে যাবে। এই যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল পরাজিত হয়েছে, কে কার উৎখাত করেছে সেই ঘর থেকে, কে পিটিয়েছে, কে তাকে পালিয়ে কি পাকিস্তান পালাতে হয়েছে নাকি হরিয়ানা পালাতে হয়েছে? কোথাও পালাতে হয়নি। আপের লোকেরা রয়েছে ওই জায়গায়, আতিশিকে দেখা যাচ্ছে যে তারপরে ড্যান্স করছে, অসুবিধা কি হয়েছে? পশ্চিমবাংলায় যেদিন তৃণমূল জিতবে তারপরে বাকিরা সব পালায় কেন? কারণ একটা, এরা জানে যে এরা ক্ষমতা দখল করে অন্যায়ভাবে, মানুষকে ভয় দেখায়। এখানে যেদিন ক্ষমতা থেকে যাবে মানুষ তার হিসেব বুঝে নেবে, সেই ভয় পায়। পার্থক্যের জায়গাটা এটা। দ্বিতীয় পার্থক্যের জায়গা তুমি ঠিকই বলেছো, দিল্লিতে মাত্র 70টা বিধানসভা নির্বাচন, 1 কোটির একটু বেশি ভোটার। পশ্চিমবাংলায় অনেক বেশি ভোটার, 6 কোটি, 6.5 কোটি ভোটার। গতবারে তাই ছিল, 6 কোটির উপরে ভোটার। এবার একটু বাড়তে পারে। দ্বিতীয় কথা, ওখানে যা বললাম, ওরা বুথ দখল বা রিগিং করে না, এরা একদম সাইন্টিফিক ওয়েতে করে। 3 নম্বর যে পার্থক্যটা, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের হাতে পুলিশ প্রশাসনটা ছিল না। আইন অনুযায়ী পুলিশ প্রশাসনটা কেন্দ্র নিয়ন্ত্রণ করে, কারণ ওটা রাজধানী অঞ্চল, তার নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রকেই রাখতে হবে। তাই তার হাতে পুলিশ প্রশাসন ছিল না। এমনকি সেখানে এখানকার রাজ্যপালের যা ক্ষমতা, ওখানকার লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতা অনেক বেশি। এই পার্থক্যগুলো তো রয়েছে। তার সঙ্গে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে যে এখানে বাম আমল থেকে একটা অদ্ভুত রাজনৈতিক সংস্কৃতি চালু করা হয়েছে, সিপিএম এর সংস্কৃতি। অর্থাৎ আমি থাকবো, আমি ক্ষমতায়, তুমি আমার শত্রু। তৃণমূল ঠিক সুন্দরভাবে আত্মস্থ করেছে তাদের মেধাবী ছাত্রছাত্রী, তো সিপিএম এর একদম মেধাবী ছাত্রছাত্রী, ওটা দারুণভাবে আত্মস্থ করেছে। আমরা বাকি তোমরা সবাই আমার শত্রু, ফলে যারা প্রতিপক্ষ তারা হলো শত্রু। এই জায়গাটা আমাদের লড়াই করতে হচ্ছে। তুমি দেখো গত নির্বাচনের পরে, আমি 2021-এর কথা বলছি কারণ আমি নিজে লড়াই করেছিলাম, শয়ে শয়ে মানুষকে তার কি বলবো জীবন জীবিকা তছনছ করে দেওয়া হয়েছে। সেদিনই এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন,
মেয়ের বিয়ে দেবেন, টাকা নেই, শেষ করে দিয়েছে সিপি, আমরা ব্যবসা বাণিজ্য সব শেষ। বললাম চেষ্টা করুন, আমরা সবাই হেল্প করে আপনার মেয়ের জাতি বিয়ে হয় সেই চেষ্টা করব। পার্টির কর্মী তিনি, একজন গাড়ি ব্যবসায়ী, গাড়ি ব্যবসা করতো, ভালো টাকা কামাতো, মেরে তুলে দিয়েছে এয়ারপোর্ট অঞ্চল থেকে, গাড়ি ব্যবসা করতে দেয় না। যারা অটো চালাতো ভেঙে তছনছ করে দিয়েছে, বহুদিন অটো চালাতে দেয়নি, টোটো চালাতে দেয়নি। এটা আমি আমার কথা বললাম, গোটা পশ্চিমবাংলায় তুমি খোঁজ নাও, লক্ষ লক্ষ মানুষ পাবে। সবাই তো আর আমাদের মতো চাকরি করে না, বা কেউ ব্যবসায়ী আছে তার মতো ব্যবসা করে না, ছোটখাটো মানুষ তো আছে, ছোট ব্যবসা করে ছোট ছোট জীবিকা নিয়ে বেঁচে থাকে। সেই মানুষগুলোকে বার করাটাই একটা কঠিন চ্যালেঞ্জ, আবার নতুন করে রিওরিয়েন্ট করা টুয়ার্ডস ভারতীয় জনতা পার্টি। বাট উই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। এবং সাম্প্রতিককালে আমি দেখতে পাচ্ছি মানুষ বিজেপিকে একদম ভোলেনি, তার অন্তরে এই বুকের মধ্যে বিজেপিটা রয়েছে। অতি সম্প্রতি নরেন্দ্র মোদীর বক্তৃতা সংকলন একটা বার করা হলো ন্যাশনাল লাইব্রেরিতে। তো আমাদের সবাইকে বলা হয়েছিল আপনারা আপনাদের কিছু বন্ধু বান্ধবকে নিয়ে আসুন। আমিও প্রায় 100-150 মানুষকে বলেছিলাম, দেখা গেল আমরাই ঢুকতে পারিনি, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। যারা এসেছিল সঙ্গে একটা দুটো লোক নিয়ে চলে এসছে। আমি অবশ্যই তাদের প্রতি ধন্যবাদ জানাবো যে এখনো বিজেপিকে কতটা ভালোবাসে তুমি ভাবতে পারবে না। আমরা প্রথম যে খেতে পাইনি এমন অবস্থা ছিল, সব লোক এসে গেছে, আমরা আগে তাদের খেতে দাও, পরে আবার খাবার রান্না হলো, তারপরে আমি খেলাম। এখনো বিজেপির প্রতি এই ভালোবাসা রয়েছে, এরা ভুলে যাচ্ছে। এই লোকগুলো সবাই যদি রাস্তায় নামে, বিজেপি কিন্তু ঘুরে দাঁড়াবে এবং তারা নামবে। এই যে বারবার প্রথম এই সোজা বাংলায় কোট খিল্লি করছিল বিজেপি কি করবে, তার সাংগঠনিক নির্বাচন কি হবে, কত মেম্বার হবে, জানো বিজেপির মেম্বারশিপ ড্রাইভ কতটা এগিয়েছে। আমরা যে টার্গেট দিয়েছিলাম, আমরা নিশ্চিত সেই টার্গেটটা আমরা পূরণ করব। হ্যাঁ, 1 মাস আগে টার্গেট ছিল, 1 মাস আগে হয়তো পূরণ করতে পারিনি, কিন্তু 1 মাস পরে করবো। কি আছে, পশ্চিমবাংলায় এই তৃণমূলের ভয়াবহ শাসনে তারপরেও মানুষ বের হচ্ছে, তারা বিজেপির মেম্বারশিপ নিচ্ছে। আমি নিজে দমদম স্টেশনে একাধিকবার শিবির করেছি, মানুষ যাচ্ছে বলছে দাদা মেম্বার হন, মেম্বার হচ্ছে। আমি শুধু ফেসবুকে দিয়েছিলাম যে আমার এই ইয়েটা ব্যবহার করুন, মেম্বার হন। কারণ আমার ওই ইয়েটা ব্যবহার করলে, কি বলে, কোড, আমার কোডটা ব্যবহার করলে আমি তখন সেই ইয়েটা পাবো যে আমার থ্রু দিয়ে সে মেম্বার হলো, তখন আমি অ্যাক্টিভ মেম্বার হতে পারবো। আমি 2-4টে লোককে বলেছিলাম, তার বাইরে কাউকে বলিনি। তুমি ভাবতে পারবে না, ফেসবুকে আমার মেম্বারশিপ 150 মতো হয়ে গেছে, মানে আমার ইয়ে ব্যবহার করে। কিন্তু সেই মেম্বারশিপ কি ভোট বাক্সে রূপান্তরিত হবে বলে মনে করেন? যে লোকগুলো এই তৃণমূল জমানাকে উপেক্ষা করে মেম্বার হচ্ছে, যে লোকটা সব উপেক্ষা করে রাস্তার ধারে যখন আমরা শিবির করছি এসে বলছে আমাকে মেম্বার করে নিন, সে লোকটা ভোট দেবে না? মনে রাখতে হবে যে এরা ভোট তো দেবেই, সঙ্গে আরো 4টে করে ভোট নিয়ে আসবে, তাদের বাড়ি ভোটগুলো পাবো আমরা নিশ্চিত। শুধু একটাই, এই তৃণমূলের আতঙ্কটা ওদের মন থেকে দূর করতে হবে। কারণ তৃণমূল ওই যে বলে না, একটি বিষম বস্তু। পশ্চিমবাংলায় এখন একটা বিষম বস্তু, একটা ভয়াবহ একটা শক্তি ক্ষমতা দখল করে বসে আছে। মানুষ ভয় পাচ্ছে এদের, সেই ভয়টা কাটাতে হবে। যেদিন কাটাতে পারবো তৃণমূল শেষ হয়ে যাবে। আজকে আমি বলে দিলাম, তুমি মিলিয়ে নেবে।